তো বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা করব গোলকের যে বাকি অংশ বাকি ছিল, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা করেছিলাম গোলকের যে 4 মার্কের অঙ্ক, অর্থাৎ 1 থেকে 14 দাগ পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 14 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আর আমাদের বাকি ছিল 15 দাগ, 16 দাগ। 15 দাগে তার মধ্যে আবার এ বি সি আছে। 15 দাগের এতে এমসিকিউ আছে, 15 দাগের বিতে সত্য মিথ্যা আছে, আর 15 দাগের সিতে শূন্যস্থান পূরণ আছে। 16 দাগের অঙ্কগুলো 2 মার্কের আছে, 15 দাগের অঙ্কগুলো 1 মার্কের আছে। তো আশা করি তোমরা আগের ভিডিওটা সবাই দেখেছো, ভালো লেগেছে। এই ভিডিওটাও দেখো, আমার সাথে সাথে অঙ্কগুলো করো, দেখবে অঙ্কগুলো সহজ লাগবে এবং বোঝাও যাবে। তাই যদি ভিডিওটা ভালো লাগবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তাদেরও সুবিধা হয়। আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাতে পারো যদি কিছু ভুল ত্রুটি থাকে বা কেমন লাগলো ভিডিওটা। চলো আমরা শুরু করি। প্রথম শুরু করব 15 দাগের এর 1 দিয়ে। দেখো আমি দাগ নাম্বার দিয়ে দিয়েছি, চ্যাপ্টারের নামও লিখে দিয়েছি। কষে দেখি 12। আর পেজ কত বলো তো তোমাদের? পেজ হচ্ছে 184 পেজ। পেজ আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 184। হ্যাঁ, দেখো 15 দাগের এর 1 অঙ্কটা দেখো। 2 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। মানে একটি গোলক আছে, আহ যার ব্যাসার্ধ 2 আর। গোলকের ব্যাসার্ধ, তাহলে এটা যেহেতু এমসিকিউ আমি শর্টে করছি। হ্যাঁ, গোলকের ব্যাসার্ধ 2 আর একক। হ্যাঁ, তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা জানি। যদি কেউ নতুন দেখে থাকো ভিডিওগুলো, তাহলে বলছি তাদের ক্ষেত্রে যে আমার পুরোনো ভিডিওতে, অর্থাৎ একদম যে ইন্ট্রোডাকশন যেটা আছে বিভিন্ন ঘনভুজ সংক্রান্ত সমস্যার, একদম ফার্স্ট ভিডিওতে আমি সাম ইম্পর্টেন্ট টপিকস অফ ক্লাস 10 অর্থাৎ টেস্টের ক্ষেত্রে সেটা বলেছিলাম। নতুন যেগুলো পড়বে, আগে থেকে পড়েছিল যেগুলো, অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড সেমেটিভের জন্য সেগুলো নয়, টেস্টের সিলেবাসটা শুধু আলোচনা করেছিলাম, টেস্টের সিলেবাস টোটালটা, কিন্তু তার মধ্যে যেগুলো বাকি ছিল পড়তে আলোচনা করেছিলাম। আর তার পরের ভিডিওতে আমি যত রকম, অর্থাৎ আয়তঘন, আয়তঘনকের মধ্যে ঘনক, আয়তঘনর আন্ডারে ঘনকের সূত্র লিখে দিয়েছি, মানে আয়তঘন হেডিং এর আন্ডারে। আর চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, সবের সূত্র লিখে দিয়েছিলাম। সেই সূত্রগুলো দেখো, দেখবে সকল অঙ্ক হয়ে যাবে। বিশেষ করে এখন গোলকটা চলছে, গোলকের সূত্রগুলো দেখে নিবে। আর সমস্ত সূত্র দেখে নাও, দিলে দেখবে বিভিন্ন ঘনভুজ সংক্রান্ত সমস্যা থেকে যা অঙ্ক আসবে কোনো আটকাবে না, সহ অন্যান্য পরিমিতি থেকে যা অঙ্ক আসবে কোনোটাই আটকাবে না। দেখো, আয়তন আমরা সূত্র জানি, 4/3 পাই আর কিউব ঘন একক। আর এর জায়গায় মান বসিয়ে দিব। আর তো ব্যাসার্ধ তোমরা এটা জানো, আর লিখছি না। আর ব্যাসার্ধ হয় তোমরা জানো 4/3 পাই 2 আর এর হোল কিউব। 4/3 পাই 2 আর মানে 2 এর হোল, 2 এর কিউব মানে 8, ইন্টু আর কিউব মানে আর কিউব, সমান 8 4 কত হচ্ছে 32 পাই আর কিউব বাই 3 ঘন একক, ঘন একক, ঘন একক। হ্যাঁ, দেখো উত্তর 1 আছে, অর্থাৎ অ্যান্সার এ 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। হুম, হয়ে গেল দেখো অঙ্কটা। এর 2 এর দাগের অঙ্কটা দেখো, 2 এর দাগের অঙ্ক একটু বড় হবে, কিন্তু সহজ অঙ্কগুলো, এগুলো সহজ, কিছুই নেই। তুলে নাও, হ্যাঁ। এটা তো তোমাদের দেখো এমসিকিউ, তোমাদের পরীক্ষায় কোনো বলা নেই যে করে দেখাতে হবে সেরকম। এই করে দেখালে পরীক্ষক সন্তুষ্ট হন, এরকম করে দেখাবে, শর্টে একটা জায়গায় রাফ করে দেখিয়ে দিবে, কোনো অসুবিধা হবে না। 2 এর দাগের অঙ্ক করছে, হ্যাঁ।
2 দাগের অঙ্ক। দেখো একটি নিরেট গোলকের আয়তনের দুটি নিরেট গোলক যার আয়তনের অনুপাত 1:8 তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো কি বলেছে, দুটি গোলক আছে, আয়তনের অনুপাত 1:8। হ্যাঁ, দুটি গোলক আছে, আয়তনের অনুপাত 1:8। এবারে আমরা দুটি গোলকের ব্যাসার্ধকে আলাদা আলাদা ধরতে হবে, যে নাহলে গুলিয়ে যাবে। হয় R1:8 ধরবো, না বড় আর ছোট আর। দেখো, বড় আর এর ধরলাম, এর ব্যাসার্ধকে ছোট আর ধরলাম। হ্যাঁ, তার দুটি গোলকের অনুপাত, আয়তনের অনুপাত। দুটি গোলকের যা দেওয়া আছে লিখে ফেলো আগে। দুটি গোলকের আয়তনের অনুপাত ইকুয়াল টু 1:8। ধরি ব্যাসার্ধ দুটো যেহেতু ধরেছি, ধরি লিখতে হবে। ধরি দুটি গোলকের ব্যাসার্ধ সমান আর এবং আর একক লিখতে পারো। হ্যাঁ, এবং আর একক। হ্যাঁ, এবারে গোলক দুটির আয়তনের অনুপাত আমরা বের করব। দেখো, আমরা এরকম করবো। হ্যাঁ, দুটি গোলকের আয়তনের অনুপাত অর্থাৎ শর্তানুসারে লিখি। দুটি গোলকের আয়তনের অনুপাত শর্তানুসারে লিখছি না, ওই যত শর্টে করা যায় করছি, এমসিকিউ তো। আয়তনের অনুপাত সমান, এর ক্ষেত্রে আয়তন কি হবে, বড় আর এর ক্ষেত্রে আয়তন আমরা জানি 4/3 পাই। আর এই জায়গায় বড় আর লিখবো, এবং ঘন একক লিখে দিবে তোমরা। আমি ঘন একক লিখে দিই, ঘন একক। আর এটার ক্ষেত্রে 4/3, আর এর মান আর বসবে, পাই আর কিউব ঘন একক। শর্তানুসারে এবার লিখবো, এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা, আয়তনের অনুপাত যেহেতু বলেছে। শর্তানুসারে 4/3 পাই আর কিউব ইস্টু 4/3 পাই স্মল আর কিউব ইকুয়াল টু 1:8। পাই মানে ইস্টু মানে বাই, জানো তোমরা, অনুপাত মানে 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই আর কিউব সমান 1/8। 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর কিউব বাই আর ক্যাপিটাল আর কিউব বাই স্মল আর কিউব ইকুয়াল টু 1/8। দেখো, এবারে এটাকে হোল কিউব করে নিব, ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল কিউব সমান। দেখো, এটাকেও কিউব আকারে আনার চেষ্টা করো। 1 এর কিউব কি হয়, 1 এর কিউব হয় 1। আর 8 এর মানে কিসের কিউব 8 হয়, এবারে 2 এর কিউব 8 হয় আমরা জানি। তাহলে 1/2 এর হোল কিউব। দেখো, 1 এর ক্ষেত্রে কিউব করলেও যা 1, 1 এর ক্ষেত্রে স্কোয়ার করলেও 1, কিন্তু 2 এর ক্ষেত্রে স্কোয়ার করলে 4। আর যেহেতু এখানে কিউব আছে, কিউব করতে হবে, মানে 2 কিউব সমান 8। এইটাকে কি করলে 8, কি কত এর কিউব করলে 8 হবে সেই মানটা বসাবে। তাহলে কিউব কিউব উঠে গেল, তাহলে আর বাই আর সমান 1/2। অতএব আর ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইকুয়াল টু 1:2। হ্যাঁ, এটা তোমাদের উত্তর। অ্যান্সার কত আছে দেখো, 1:2 এই অ্যান্সার আছে, না কি আছে গো? সমস্যা হলো তো, ও সরি, এটা উত্তর না, এটা আমরা একটা পেলাম। বলেছে, দেখো প্রশ্নটা লাস্টে কি, এটা আমি এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইকুয়াল টু 1:2, এটা তো বেরোলো। এবারে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো, বক্রতলের ক্ষেত্রফল আমরা কোনোদিনই এখান থেকে বা এখান থেকে কোনো জায়গা থেকে বের করতে পারতাম না, কারণ বক্রতলের ক্ষেত্রফল বের করতে হলে ব্যাসার্ধ জানতে হবে। আর ব্যাসার্ধ তো দেওয়া নেই, ব্যাসার্ধ আমরা এটা বের করলাম। এবার দেখো, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। গোলকের ক্ষেত্রে হয় 4 পাই আর স্কোয়ার। 4 পাই ক্যাপিটাল আর এর ক্ষেত্রে ক্যাপিটাল আর বসাবো,
ইস টু 4 পাই, স্মলার এর ক্ষেত্রে স্মলার বসাবো, স্মলার স্কোয়ার। এই মান ধরবে আর মান বসানোর ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। যদি ভুল বসে যায় তাহলে উত্তর পুরোটাই ভুল বেরোবে। দেখো, 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার ইস টু স্মল আর স্কোয়ার। তাহলে আর ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার, অনুপাত মানে বাই তোমরা জানো। তাহলে ক্যাপিটাল আর, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ এইখান থেকে বসবে, এইখান থেকে বসবে, দেখো সেটা মুছে দিয়েছি। ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল স্কোয়ার। এবারে ক্যাপিটাল আর বাই স্মল আর এর মান আমরা পেয়েছিলাম, দেখো সেটাকে বসিয়ে দিব। 1/2 এর হোল স্কোয়ার সমান 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, ইকুয়াল টু 1:4। অ্যান্সার বি 1:4 হলো। দেখো অঙ্কটা তুলে নাও। 1 মার্কের অঙ্ক, যেহেতু এত বড় লেখার তো দরকার নেই, শর্টে বের করে বসিয়ে দিবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত বড় করে করলাম। অঙ্কটা তুলে নাও। দুটো অঙ্ক করতে 10 মিনিট চলে গেল, আর একটু টানতে হবে। ভিডিও যখন আমি অঙ্কটা করার পর মুছে দিব, একটু পজ করে তুলে নিবে। একটু আজকে একটু স্লোলি পড়ানো হয়ে যাচ্ছে। 3-এর দাগ, হ্যাঁ 3-এর দাগ কি বলছে দেখো, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল। একটা ব্যাসার্ধ দিয়েছে, সেটা হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ। সেই নিরেট অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল বের করতে বলেছে। বলেছে একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেমি, যার সমগ্র তলে ক্ষেত্রফল, তো হ্যাঁ সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি হবে। এবারে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। অর্ধগোলকের ক্ষেত্রে সেখানে দেখো আমার যেখানে সূত্র আলোচনা আছে, সেখানে অর্ধগোলকের সূত্র আলোচনা করা হয়েছে, যেখানে গোলকের আলোচনা করা হয়েছে তার পরে পরেই অর্ধগোলকের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3πr² বর্গ একক। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ হয়, আয়তনের ক্ষেত্রে ঘন হয়। অর্থাৎ দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো না যে 2πr² হচ্ছিল, এখানে দেখো 3πr² কেন হচ্ছে। দেখো, এর বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতল যা সমগ্রতলটা, কিন্তু তোমার অর্ধগোলকের তো বক্রতল যা সমগ্রতল তা নয়। অর্ধগোলকের ক্ষেত্রে দুটা তল, গোলকের একটাই তল, কিন্তু অর্ধগোলকের দুটো তল। দেখো একটা বক্রতল একটা সমতল। এটা বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr²। আর এটা সমতলটা কি হচ্ছে, সমতলটা বৃত্ত হয়ে যাচ্ছে না, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr²। অতএব 2πr² প্লাস πr² সমান 3πr²। হ্যাঁ, এটা আমি এমনি সূত্র আলোচনা দেখালাম, মানে সূত্রটা কোত্থেকে এসছে। এটা বক্রতল, বক্রতলের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয় 2πr²। আর এটা সমতল, সমতল অর্থাৎ বৃত্ত হচ্ছে একটা বাটি। তোমরা দেখবে একটা বাটিকে যখন উপর করে রাখবে, বাটির উপরি তলটা বক্রতল, নিচেরটা সমতল, আর সে বাটি ফাঁপা, অর্ধগোলক, কিন্তু এটা নিরেট ভেবে নেবে, বাটিটা পূর্ণ আছে। মানে বাটিতে ধরো কানায় কানায় জল রাখলে, বাটির বসালে এই উপরে যেটা সেটা বৃত্তের মতো হচ্ছে, তো বৃত্ত অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল πr²। আর যেটা নিচে থাকছে যে অংশটা, সেটা বক্রতল অর্থাৎ 2πr²। এবারে 3πr² সেখান থেকে সূত্রটা আসছে। এটা ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ, হ্যাঁ অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। হ্যাঁ, এবারে নিরেট, নিরেট লিখবে, নিরেট। আমি লিখে বোঝাচ্ছি, তোমরা তো লিখবে না, তোমরা জাস্ট করে ক্যালকুলেশন করে দেখাবে। নিরেট অর্ধগোলকের আহ সমগ্র তলের, এখানে বক্রতলে বা এমনি লিখে দিলে সমস্যা হবে, গোলকের ক্ষেত্রে ঠিক আছে লিখলে। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3πr² বর্গ একক, 3 × 22/7, r² ক্ষেত্রে 7 × 7 বর্গ একক, 7 কেটে গেল, 22×3 = 63 × 7 বর্গ একক, 742 2 হাতে 4, 742 2 44, 442 বর্গ একক। না কি হলো?
হুম, কি হলো ঘটনাটা? দেখলে, এটা করলে কোনো উত্তর ভুল নয়, কিন্তু তোমাদের বইতে দেখো পাই রেখে দিয়েছে, আমি পাইয়ের মান বসে কেটে দিয়েছি। দেখো দেখো, এটা মুছে দিই, এটা কোনো ভুল নয়। এবারে তোমাদের যদি অপশানে থাকে, অপশানে যদি থাকে, তাহলে তোমরা অপশানে যদি পাই দিয়ে উত্তর থাকে তাহলে এরকম করতে যাবে না। যদি পাই না দিয়ে থাকে তাহলে এরকম করবে, এই প্রসেসটাই ঠিক আছে। পাই দিয়ে থাকলে 3 পাইটা রেখে দিবে, আর এর ক্ষেত্রে 7 বসিয়ে দিবে। 7 × 7 × 7 পাই সমান 7 × 7 = 7, 7 × 2 = 147 পাই বর্গ একক। অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে তোমাদের আছে 147 পাই, সির দাগে আছে 147 বর্গ একক, না বর্গ সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি, সবই সমান হয়েছে। হ্যাঁ, 4-এর দাগের অঙ্কটা পড়ো। 4-এর দাগেটা কিরকম বলো তো দিয়েছে, কিরকম টাইপের? 4-এর দাগেটা দিয়েছে 2-এর দাগের টাইপের অঙ্ক দিয়েছে। 4-এর দাগের অঙ্কটা পড়ে দেখো কি আছে। 4-এর দাগেরটা আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত, তাদের আয়তনের অনুপাত কত হবে? হুম, দিয়েছে দুটি কি আছে গো, দুটি গোলক আছে যাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, কারণ গোলকের ক্ষেত্রে বক্রতল যা সমগ্রতল তা। তাই দুটি গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত যা দিয়েছে। আহ, হ্যাঁ, এবারে সেখান থেকে তোমাদের সেই দুটি গোলকের আয়তনের অনুপাত বের করতে হবে। হ্যাঁ, তো লিখে ফেলো। ধরি দুটি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে আমাদের। আর লিখতে হবে আবার, মুছে দিই। দুটি কি দিয়েছে ও, গোলকের কত দিয়েছে? 16:9। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত সমান 16:9। হ্যাঁ, এবারে ধরি দুটি গোলকের ব্যাসার্ধ সমান, এটা আমরা R1 R2 দিয়ে ধরি। R1 একক এবং বারবার একই ধরতে ভালো লাগে না, সেই জন্য আলাদা ধরলাম। R2 একক। হ্যাঁ, এবারে তাদের ক্ষেত্রফলের অনুপাত, দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু, ক্ষেত্রফল আমরা জানি, গোলকের ক্ষেত্রফলের সূত্র 4 পাই। আর এর জায়গায় R1 বসাবো, R1 স্কোয়ার ইস টু, হ্যাঁ, ইস টু 4 পাই। আর এর জায়গায় R2 বসাবো, R2 স্কোয়ার বসিয়ে দিলাম। এই শর্তানুসারে করে এটা ইস টু এটা, মানে ক্ষেত্রফলের সূত্র এটা বসিয়েছি, তার অনুপাত এইটা আছে, মানে এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা। শর্তানুসারে বসাবো, শর্তানুসারে 4 পাই R1 স্কোয়ার ইস টু 4 পাই R2 স্কোয়ার ইকুয়াল টু 16:9। 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে। আহ দেখো, থাকছে R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার। অনুপাত আছে মানে বাই হবে, এটা জানো না তোমরা। R1 স্কোয়ার/R2 স্কোয়ার ইকুয়াল টু 16/9। তাহলে R1/R2 এর হোল স্কোয়ার সমান, হোল স্কোয়ার কিসে, 16 এর করলে কি হবে, 4 4 16, 4/3 এর হোল স্কোয়ার, ভাঙিয়ে নিলাম। নাহলে স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু 4/3। এটা এরকম থাক। এটা দেখো আমরা কি করব। হুম,
দেখো আয়তনে অনুপাত চেয়েছে, হ্যাঁ। এটা দেখো আয়তন অনুপাত আমরা কোনো প্রকারই বের করতে পারবো না যদি ব্যাসার্ধ না জানি। ব্যাসার্ধ জানলাম, তাহলে লিখবো দুটি গোলকের আয়তনের অনুপাত ইকুয়াল টু, দেখো আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই, আর এর জায়গায় R1 বসাবো, কিউব ইস টু 4/3 পাই, আর এর জায়গায় R2 বসাবো, কিউব ইকুয়াল টু 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। R1 দেখো কিউব মানে ইস টু মানে বাই বলেছিলাম, R1 কিউব বাই R2 কিউব, যেখানে R1 বাই R2 এর হোল কিউব, R1 R2 এর মান বসিয়ে দিব, 4/3 এর হোল কিউব, 4 4 16 4 64 ইস টু 3 3 9 3 27 ইকুয়াল টু 64 ইস টু 27। কততে আছে অ্যান্সার? অ্যান্সার এ আছে, অ্যান্সার এ, বুঝলে? অ্যান্সার এ। হুম, এবারে আমরা করব 5-এর দাগেটা, তোমরা পড়ো, অঙ্কটা পজ করে তোলো, আমি মুছি এবারে। নীল মার্কারটা বোর্ডে লেগে গেলে উঠতে চায় না, এই জন্য নীলটাতে আমি কম করাই। নীলটাতে কম করাই। 5-এর দাগের অঙ্ক পড়ো। 5-এর দাগের অঙ্ক কি বলেছে? আর 4-এর দাগ করে দিলাম, দাগ নাম্বার পাল্টালাম না, এখানে 5 করিয়ে দিই। 5-এর দাগে কি আছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান হলে গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য। বলেছে যে একটা গোলক একটা আছে যার ক্ষেত্রফল আম, তার 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান, অর্থাৎ তার ক্ষেত্রফল যা, আহ, অর্থাৎ তার আয়তন যা, হ্যাঁ, আয়তনের 3 গুণ সমান হচ্ছে তার ক্ষেত্রফল। বুঝতে পেরেছে? এবারে ব্যাসার্ধ ধরবো, ক্ষেত্রফলের সূত্র লিখবো, ক্ষেত্রফল বের করবো, আয়তনের সূত্র লিখবো, আয়তন বের করবো। 4 পাই r স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, সমান 3 × 4/3 পাই r কিউব, যেহেতু বলেছে আয়তন 3 গুণ এর সমান, ক্ষেত্রফলের সমান, মানে ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান বলেছে, সেই জন্য সেটা করে ব্যাসার্ধ বের করে নিবো। দেখো ধরি ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। অতএব গোলকের ক্ষেত্রফল সমান, গোলকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4/4 পাই r স্কোয়ার, আর এর জায়গায় আর বসাবো, r স্কোয়ার বর্গ একক। অতএব গোলকের আয়তন সমান আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই, আর এর জায়গায় আর বসবে, আর কিউব ঘন একক। এটা যা বলেছে প্রশ্নানুযায়ী দেখো লিখবো, এখানে শর্তানুযায়ী নয়, যেখানে যেহেতু প্রশ্নানুযায়ী বলে দিয়েছে, শর্তানুসারেও লেখা যায় বা শর্তানুযায়ীও লেখা যায়, কিন্তু প্রশ্নানুযায়ী লিখলে ভালো। প্রশ্নানুযায়ী 4/r² সমান 3 × 4/3 হলো। কারণ বলেছিল যে নিরেট বক্রতলের ক্ষেত্রফল মানে যেটা 4 পাই r স্কোয়ার, সেটা হচ্ছে 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান, অর্থাৎ 3 × 4/3 পাই r কিউব সমান। অতএব 4 পাই r স্কোয়ার সমান 3 × 4/3 পাই r কিউব। এখানে একটু পরের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা ভালো করে পড়বে, 2 3 বার 4 বার পড়বে, দিয়ে করার চেষ্টা করবে, দিলে বুঝতে পারবে। দেখো এখানে 3/3 কেটে যাচ্ছে, দিলে হচ্ছে কি 4 পাই r স্কোয়ার ইকুয়াল টু 4 পাই r কিউব। 4 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে r² সমান r কিউব। কি হচ্ছে এটা? দেখো এখানে দেখো, এটা ভাঙিয়ে দিতে হবে, কিছু করার নেই। r² এটাকে এদিকে নিয়ে আসো, দেখো r কিউব সমান r²,
আরে আর কিউবকে ভাঙালে কটা আর পাবো আমরা? আর ইন্টু আর, ধরো 27 যদি হয় তাকে আমরা ভাঙালে কি পাবো? 3 × 3 × 3, তখন 27 সমান কি লিখা হবে? 3³ লিখা হবে। সেরকম আর এর ক্ষেত্রেও সেইটা। আর আর স্কোয়ারকে দুবার ভাঙা হবে, আর, যেরকম 4 সমান দেখো কি পাবো আমরা? 2 × 2, আর 4 সমান 2 স্কোয়ার লেখা যায় না? লিখে যায়। মানে যেটা তার নিয়ম। দেখো একটা আর কেটে যাবে, একটা আর কেটে যাবে, তাহলে আর সমান 1। এপাশে কিছু নেই মানে গুণের আকার থাকলে 1। অতএব অ্যান্সার এ 1 একক। হয়েছে? দেখে নাও অঙ্কটা। 5-এর দাগ হয়ে গেল। অর্থাৎ আম, আমাদের 15-র এ অপশানের 1, 2, 3, 4, 5 অর্থাৎ যে তোমাদের এমসিকিউ যেগুলো আছে এখানে টেক্সট বুকে যেগুলো দিয়েছে সেগুলো সব হয়ে গেল। অর্থাৎ যদি আমি বলি যে তোমার কেউ যদি ধরো ভয় লাগছে যে মাধ্যমিক অঙ্কে আমি কি করে পাস করব, বা কি করে তুমি 40 থেকে 50 নাম্বারের দিকে টার্গেট করবে, আম, তাহলে আমি বলবো যদি তোমার টেস্ট পেপার করতে বা কোনো কিছু করতে অসুবিধা হয়, আমি অবশ্যই বলবো যে তোমরা টেস্ট পেপার করো, বইয়ের টেক্সট বুক সব অঙ্ক করো। আর এবিটিএ টেস্ট পেপার করো, ডব্লিউবিএটিএ, ডব্লিউবিএইচএ, মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপার দিবে সেগুলো করো। আরো অন্যান্য টেস্ট পেপার সহ সাজেশন বই পাওয়া যায়, সেগুলো করতে পারো। কিন্তু যদি তোমাদের মনে হয় যে কিছু করতে হচ্ছে না, অর্থাৎ অঙ্কতে প্রথম থেকে একটু দুর্বল হয়ে গেছো, তাহলে আমি বলবো যে স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিবে, যেটা বিনামূল্যে দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, সেই টেস্ট পেপারটা তোমরা অবশ্যই করবে। আর আমি যে অঙ্কগুলো করাচ্ছি, আমি তো আর অন্য অঙ্ক করাচ্ছি না এখন। এখন স্কুল মানে টেক্সট বুক, যেটা মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বুক আছে, স্কুলের অর্থাৎ তোমাদের স্কুলের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকে সব অনুশীলনী অঙ্কগুলো ধরিয়ে করাচ্ছি। সেগুলো তোমরা করো। দেখবে এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। স্কুলের মধ্যশিক্ষা পর্ষদের অঙ্ক, টেস্ট পেপারের অঙ্ক সহ অন্যান্য বিষয়গুলো করো। বিশেষ করে অঙ্ক করো, দেখবে যদি অঙ্কতে ভয় লাগছে সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ মানে তোমরা, আমি অর্থাৎ অনেকবার বলে ফেলছি। মানে এই বইয়ের যদি অঙ্কগুলো সবগুলা করো আর প্র্যাকটিস করো ভালোভাবে, আর মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে তোমাদের টেস্ট পেপারটা দেওয়া হবে, আম সেই টেস্ট পেপার যদি তোমরা করো ভালো করে, তাহলে আমি আশা করি অঙ্কে তো পাস অবশ্যই করবে মাধ্যমিকে। তা সহ অঙ্কতে তোমরা হয়তো 40, 50, 60, 70 এর দিকেও নাম্বার টার্গেট করতে পারো। আর পারলে যে বিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএস সহ অন্যান্য যে টেস্ট পেপার সহ বই-টই পাওয়া যায় সেগুলাও প্র্যাকটিস করো। দেখো বি আছে, আম অঙ্কটা মুছে দিয়ে আমি বির দাগের অঙ্ক যে সত্য মিথ্যা আছে সেটা তোমরা পড়ো। দেখবে আশা করি বুঝতে পারবে তোমরা সবাই। আমি ততক্ষণে একটু দেখে নিই ভিডিওটা চলছে নাকি। বির দাগের অঙ্কটা পড়ো তোমরা। বির দাগ এখানে মুছতে হবে। বি, মার্কার চলছে না, দেখি। বির দাগ 1, তোমরা পড়ো, হ্যাঁ। দেখো তোমরা বিয়ের দাগের অঙ্কগুলো করো। বিয়ের 1 দেখো, পড়ো। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কি দ্বিগুণ হবে? এখানে বলেছে দেখো, বিবৃতি যেটা দিয়েছে অর্থাৎ বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে কিনা। ধরো একটা গোলক আছে, যার ব্যাসার্ধ আর, তাকে আমি দ্বিগুণ করব, 2r করব। তার যখন আর ছিল তখন তার ব্যাসার্ধ কত ছিল? 4/3 πr3। অর্থাৎ যদি ব্যাসার্ধ আমি 2r করি, তাহলে কি তার আয়তনও কি দ্বিগুণ হবে? সেটা বিবৃতি বলেছে। এবারে সেটা আমাকে করে দেখতে হবে যে 2r হচ্ছে না, অর্থাৎ দ্বিগুণ হচ্ছে কি 3 গুণ হচ্ছে কি 1 গুণ হচ্ছে, সেটা আমাদের করে দেখতে হবে। দেখো অঙ্কটা করো, আমি করাচ্ছি। লেখো ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক। ধরি গোলকের ব্যাসার্ধ
ইকুয়াল টু আর একক। হ্যাঁ, অতএব গোলকের আয়তন সমান কি হবে? এরও কালি নেই, এরও কালি নেই। আহ, গোলকের অঙ্কটা তোমরা কিভাবে করবে একটু ভাবো দেখি, কি করা যায় অঙ্কটা। দেখো, মার্কার শেষ হয়ে গেছে। গোলকের আয়তন সমান কি হবে? গোলকের আয়তন সমান হবে, গোলকের আয়তনের সূত্র আমরা জানি, 4/3 পাই, আর এর জায়গায় আর বসাবো, আর কিউব। ঘন একক হবে, ঘন একক হলো। তাহলে বলেছে দুটি আয়তন, হ্যাঁ, এবং এটা তো এমনি ব্যাসার্ধ ধরলাম, এবং গোলকের ব্যাসার্ধ লেখো, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, দ্বিগুণ করলে হয় 2r একক। অতএব গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হয় সমান, আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই, আর এর জায়গায় 2r বসাবো, 2r এর হোল কিউব, ঘন একক। তাহলে আমরা করব দুটি আয়তন, দুটি আয়তনের অনুপাত করে পাই, দিলে দেখবে কত গুণ হচ্ছে বোঝা যাবে। তাহলে আমি এমনি করিয়ে দিই তোমাদেরকে, দেখো, 4/3 পাই, 2r এর হোল কিউব মানে কি হবে? 2 এর ক্ষেত্রে 8 হবে, আর এর ক্ষেত্রে কিউব হবে। তাহলে 8টাকে বাইরে বের করে নেবো, 8 ইন্টু মানে এদিকে নিয়ে আসবো, 4/3 পাই আর কিউব। অতএব দুটি অনুপাত তুলনা করে পাই, দুটি আয়তন, আয়তন সরি, অনুপাত বলছি আমি, আয়তন তুলনা করে পাই। একটার ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে 4/3 পাই আর কিউব, আর এটা দেখো 8 ইন্টু 4/3 পাই আর কিউব। কত পার্থক্য হচ্ছে? বলেছে দ্বিগুণ হবে, হ্যাঁ, দ্বিগুণ বলেছিল, কিন্তু দেখো এটা কত গুণ হয়েছে? 8 ইন্টু মানে 8 গুণ হয়েছে। অর্থাৎ কেন 8 গুণ হলো? আম, দেখো 2r বলেছিল, 2r এর হোল কিউব হচ্ছে, অর্থাৎ 8r কিউব হচ্ছে, মানে 8 গুণ। এবারে যদি তোমাদের বলতো, দেখো এখানে আমি মুখে মুখে করার চেষ্টা করছি, যদি তোমাদের ক্ষেত্রফলে আয়তন না বলে ক্ষেত্রফলের কথা বলতো, তাহলে কি সূত্র বসাতে? 4 পাই r স্কোয়ার, অর্থাৎ আর এর জায়গায় 2r বসাতে, তাহলে 4 পাই 2r এর হোল স্কোয়ার মানে 4 পাই ইন্টু 4r স্কোয়ার, মানে 4টা বাইরে, দেখো 8 বাইরে হলো, 4 যদি বাইরে আসতো তাহলে 4 ইন্টু 4 পাই আর স্কোয়ার, মানে ক্ষেত্রফল বললে দেখো 4 গুণ হতো, ক্ষেত্রফল বললেও দ্বিগুণ হতো না, ক্ষেত্রফল বললে 4 গুণ হতো, আয়তন বলে দিয়েছে বলে 8 গুণ হয়েছে। তাহলে অতএব বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। হুম, দেখো অঙ্কটা বুঝলো, তারপরে অঙ্ক দিলে আমি করছি, তারপরে অঙ্কটা কি বলেছে আমি পড়ে নিই। দুটি অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। এটা করবো, দেখো এই অঙ্কটা আগে দেখো আর তুলে নাও খাতাতে। দেখো লাইটটা একটু পড়ে গেল, ডিস্টার্ব করছে।
এবারে দেখো, এবারে আমরা করব 2 এর দাগ যেটা বলেছিল, বিয়ের 2। তাই এটা মুছে দিই। বিয়ের 2 এর অঙ্কটা ভালো করে পড়ো একটু। সেই যে এর মানে 15 দাগের এর যে 2 দাগে, 2 এর দাগ, 4 এর দাগের যে অঙ্কগুলো ছিল, দেখো সেরকম টাইপের অঙ্ক 2 এর দাগের। দেখো অঙ্কটা পড়ো ভালো করে, দিলে বুঝতে পারবে। হ্যাঁ, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। হ্যাঁ, তাতে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি বলেছে? তাহলে ধরি অর্ধগোলক দুটি ব্যাসার্ধ এত এবং এত। 2 ধরি দুটি অর্ধগোলকের ব্যাসার্ধের অনুপাত কত বলেছে? 4:, সরি, দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক এবং স্মল আর একক ধরেছি। তাহলে এবারে অর্ধগোলক দুটি ক্ষেত্রফল ধরবো আমরা। অতএব দুটি অর্ধগোলকের ক্ষেত্রফল সমান, আমি এক চান্সে করে দিতাম কিন্তু তোমাদের বোঝার সুবিধা হবে বলে ভেঙে ভেঙে করছি। দেখো আর এর ক্ষেত্রে বসাবো কি, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বলেছে, এবং স্মল আর এর ক্ষেত্রে কি বসাবো, স্মল আর স্কোয়ার, মানে আরেক জায়গায় স্মল আর বসবে, 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমাদের বলে দিয়েছে দেখো, এইটা ইস্টু এইটা সমান 4:9। তাহলে শর্তানুসারে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইস্টু 4 পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 4:9। হ্যাঁ, দেখো ইস্টু মানে আমরা জানি অনুপাত মানে ভাগ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 4 পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 4/9। 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে কি থাকলো, ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 4/9। ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল স্কোয়ার করবো। 2 এর ক্ষেত্রে হোল স্কোয়ার করলে 4 হয় আমরা জানি, অর্থাৎ 4 এর ক্ষেত্রে 2 বসবে, 9 এর ক্ষেত্রে 3 বসবে। ভাঙিয়ে নিলাম, কিউব না স্কোয়ার, স্কোয়ার 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 ক্যান্সেল হয়ে যাবে, আর ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু 2/3, আর ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইকুয়াল টু 2:3। তাহলে তোমাদের উত্তর কি হচ্ছে? দেখো, অতএব বিবৃতিটি সত্য। এটা দেওয়া আছে বিবৃতিতে, বিবৃতিটি সত্য। দেখে নাও অঙ্কটা, দুটোই অঙ্ক ছিল। এবারে সি করাবো। সির দাগের অঙ্কটা পড়ো আর এটা দেখো, দেখো আর ভিডিওটা পজ করে তুলে নাও। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। দেখো অঙ্কগুলো তোমরা যদি সেই সূত্রগুলো করে থাকো, তাহলে দেখো একটাও অঙ্ক কিন্তু আটকাচ্ছে না। এই ফর্মুলাতে করলে একটা অঙ্কও আটকাবে না। এগুলো কিন্তু 1 মার্কের অঙ্ক। এটা তোমরা এমনি শূন্যস্থান বলেছি মানে রাফ করে সাইডে দেখে নিবে, দিয়ে অ্যান্সারটা কি হবে, সত্য না মিথ্যা কি হচ্ছে ভালো করে দেখে করবে। দেখো সির দাগের 1, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। এটা মুছে দিয়ে আগে ভাবো দেখি, আমি করতে করতে তোমরা ভাবো দেখি যে একটি তল বিশিষ্ট ঘনবস্তু কি হতে পারে। আমি তোমাদের অনেকগুলো উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিব আজকে। যদি জেনে থাকো তাহলে ভাবো, বা জানলে কমেন্ট করে বলো ভিডিওটা পোস্ট করার পর যে কি হতো। এটা দেখে আবার বলে দিও না। দেখো আমি তোমাদের কাছে তল বলছে মানে 3D পিকচার আমাদের বলছে, হ্যাঁ, 2D নয়। আমি তোমাদের কাছে একটা ঘনক আঁকলাম, একটা গোলক আঁকলাম, একটা আয়তঘন আঁকলাম,
গোলক তো আমাদের 2D এরকম হয় না, এটা আমি বৃত্ত এঁকে দিয়েছি। ভাবো এটা একটা ফুটবল, এটাকে আমি আঁকতে পেরেছি, কিন্তু গোলককে তো আর আঁকা যায়, কিন্তু আমি তো আর এখন হয়তো আঁকা যায়, আমিও ঠিক জানি না, কিন্তু এরকমই আমরা একে প্র্যাকটিস করেছি আমরা যখন অঙ্ক করেছি ততদিন থেকে। ধরে নাও সে গোলকটা একটা ফুটবল। এবারে দেখো ঘনক, আয়তঘন আর গোলক, এই তিনটার মধ্যে পার্থক্য কি? দেখো ঘনকেরও অনেকগুলো তল আছে, দেখতে পাচ্ছ, দেখো ঘনকের এটা একটা তল, এটা একটা তল, এর নিচেরটা একটা তল, দুটো। এর এটা একটা তল, এটা একটা তল, চারটে। পিছনটা একটা তল, এটা একটা তল, ছটা। 2, 4, 6। এটাও দেখো 1, 2, 3, 4, 5, 6, ছটা তল। এর ছবিতে যদি না বুঝতে পারো, দেখো আমি তোমাদের কি দিয়ে দেখাবো, কি দিয়ে দেখাবো। হ্যাঁ, তোমরা বাড়িতে ইট দেখেছো, নাহলে এইটাকেও তোমরা আয়তঘন ধরতে পারো। দেখো এর কটা তল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এটা আয়তঘন। এটাকে যদি আমরা একটু ছোট করে দিই, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ আলাদা আছে, দৈর্ঘ্য প্রস্থ যদি সমান করে দিই আমরা, তাহলে সেটা ঘনক হয়ে যাচ্ছে। ঘনকের মতন বস্তু এখানে নেই। তোমরা লুডোর ছক্কা দেখেছো, রুবিক্স কিউব, ওই যে তোমরা কিউব পাঠাও না, ওই কিউবটা কিন্তু ওটা ঘনক, দেখবে তারও ছটা তল আছে, তার ছটা কালার থাকে ওই কিউবে, দেখবে 2, 4, 6, ছটা কালার। কিন্তু দেখো তোমরা এই গোলকের ক্ষেত্রে কিন্তু, একটা ফুটবলের ক্ষেত্রে তোমরা কি পারবে এরকম তল হিসাব করতে? পারবে না। অর্থাৎ এগুলোর অনেক তল হলেও একটি তল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে গোলক। অর্ধগোলক কিন্তু দুটি তল, দেখো অর্ধগোলকের দুটি তল, একটাই নিচেরটা, দেখো একটা নিচের সমতল, উপরে বক্রতল। অর্ধগোলকের দুটি, কিন্তু গোলকের একটি তল। তাহলে বলেছে যে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, অ্যান্সার গোলক। 15C একের অ্যান্সার গোলক। আমি তোমাদের তো বলে দিতে পারতাম, কিন্তু এটা বোঝালাম যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। সবাই তো জানে এরকম হতে পারে না, সবাই সব জানবে তা হতে পারে না। 2 এর দাগে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটা নিরেট অর্ধগোলক আছে, অর্থাৎ অর্ধগোলকটা ফাঁপা নয়, নিরেট। তোমরা বাটি, অর্ধগোলককে বাটি ভাবতে পারো, কিন্তু সেটা ফাঁপা অর্ধগোলক হবে। নিরেট অর্ধগোলক তোমরা একটা ক্রিকেট খেলায় বলকে কাটবে, মাঝখান থেকে কেটে দাও, দেখো যেটা হচ্ছে সেটা কিন্তু নিরেট অর্ধগোলক, সেটা কিন্তু ফাঁপা নয়। ফাঁপাটাকে বাটি ধরতে পারো, কিন্তু নিরেট হচ্ছে এই একটা ক্রিকেট খেলায় বলকে মাঝখান থেকে কেটে দিলে যে যেটা পাওয়া যায়, যে অর্ধগোলকটা পাওয়া যায়, সেটা হচ্ছে নিরেট। অর্থাৎ নিরেট অর্ধগোলক এইটা আছে। এর সমতল সংখ্যা কয়টি জিজ্ঞেস করেছে, দেখো এর এটা কি সমতল? এটা আমি বারবার বলছি, এটা হচ্ছে বক্রতল। অর্ধগোলকের একটি সমতল সংখ্যা একটা আছে, এটা তো আর বক্রতল, এটা তো আর সমান নয়, এটা সমান। তাহলে লিখে দাও অ্যান্সার একটি। খালি ছবির মতো করে ভেবে নিবে, দেখবে হয়ে যাবে একটি। এবারে দেখো 3 দাগের প্রশ্নটা পড়ো। 3 দাগে বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার। পাইকে ভাঙাবে না, পাই আর স্কোয়ার বলেছে মানে পাই রেখে দিতে হবে। দেখো একটা নিরেট অর্ধগোলকের, আমি লিখে করছি 3 দাগ। আম, হ্যাঁ, নিরেট অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 2r একক। তাহলে নিরেট ধুর, নিরেট অর্ধগোলক, অর্ধগোলক যেটা বললাম, বাটি কিন্তু ফাঁপা অর্ধগোলক। নিরেট অর্ধগোলক কোনটা? যেটা তার ভিতরে সব মানে উপাদান, সব উপাদান দিয়ে পূর্ণ। অর্থাৎ যে বলটা তোমরা দেখবে, বলটা মাঝখান থেকে কেটে দিলে যে অর্ধগোলক পাওয়া যায়, সেটা হচ্ছে নিরেট অর্ধগোলক। তাই নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তল, আমি এখনই আলোচনা করলাম যে বক্রতল 2πr², সমগ্র তল পাই আর স্কোয়ার, এগুলো ক্ষেত্রফল সূত্র, অর্থাৎ 2πr² + πr² সমান 3πr²। আমি এখনই বুঝালাম যে সূত্রটা কোথা থেকে আসে। আমরা জানি 3πr², 3πr² বসিয়ে দিব, অঙ্ক হয়ে যাবে। অতএব নিরেট অর্ধগোলকের
সমগ্র তলের ক্ষেত্রফল। এর ক্ষেত্রে কিন্তু বক্রতলে লিখলে হবে না, ভুলে যাবে। 2 পাই r স্কয়ার এর সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আম কিন্তু গোলকের ক্ষেত্রে তোমরা বক্রতল, সমগ্র তল একই ভাবতে পারো। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু তা আলাদা। সমগ্র তলের ক্ষেত্রফল লিখার ক্ষেত্রেও কিছু ভ্যারি করে। ভুল হলেও পরীক্ষক চাইলে এটা তোমরা এমনি শর্ট কোয়েশ্চেন এ করেছো। কিন্তু যখন 4 মার্কের অঙ্ক বা 2 মার্কের অঙ্ক করবে, তখন পরীক্ষক যদি অসন্তুষ্ট হন, যদি চান, তিনি কিন্তু হাফ নাম্বার হলেও কাটতে পারেন। ক্ষেত্রফল সমান, দেখো, সমান আমরা জানি 3 পাই r স্কয়ার, অর্থাৎ r এর জায়গায় 2r বসিয়ে দিব, স্কয়ার, বর্গ একক, সমান 3 পাই 2r স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে 4, আর আর হচ্ছে r স্কয়ার, r স্কয়ার মানে r স্কয়ার। তাহলে ড্যাশ পাই r স্কয়ার বলেছে, মানে পাই r স্কয়ারটা লাস্টে একদিকে রাখবো, মানে 4টাকে এদিকে নিয়ে আসবো, 4 ইন্টু 3 পাই r স্কয়ার বর্গ একক সমান 12 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার শূন্যস্থানের জায়গায় 12 বসবে। তুলে নাও, মুছে দিব আমি। বলছিলাম না, ইয়েটা তোমরা তো ক্যামেরায় বুঝতে পারবে না, কিন্তু ব্লু কালারের কালিটা কেন জানি না লেগে থাকে। ব্লু কালার কালিটা কেন জানি না লেগে থাকে। এবারে দেখো, আপনাদের আসছে 16 দাগ। 16 দাগ 1। দেখো আমরা আজকে কিন্তু দেখতে দেখতে কত মিনিট হয়েছে দেখি। আমরা 46 মিনিট 33 সেকেন্ডের মধ্যে আমি তোমাদের অনেক কিছু কথাও বললাম, তার সঙ্গে অনেক এক্সপ্লেন করলাম। ওই অর্ধগোলকের সূত্র থেকে আসে ক্ষেত্রফলে, সমগ্র তলের ক্ষেত্রফলে অর্ধগোলকের ক্ষেত্রে সূত্র যে আসে সেটা বোঝালাম। সহজ যে আমি 5, 2, 7, 3, 10টা অঙ্ক করালাম। 44 মিনিটে কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে আমি আশা করছি আজকের ভিডিওটা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে শেষ হবে, কারণ বেশি লেন্দি হয়ে গেলে ভিডিও দেখতে ভালো লাগে না। কিন্তু আমাদের এই যে এডুকেশন চ্যানেলে যে এডুকেশন ভিডিও হয়, সেগুলো কিন্তু অনেক বড় বড়ই ভিডিও হয়, ধৈর্য সহকারে দেখতে হয়। অঙ্কগুলো করেও দেখো, ভাল লাগবে। এবারে আমরা 16 দাগে, অর্থাৎ 15 দাগ এবিসি, তিনটা যে মানে সাব গ্রুপ ছিল, সেগুলো আমরা শেষ করলাম। মানে 1 মার্কের যে অঙ্কগুলো ছিল অনুশীলনীর মধ্যে আমরা শেষ করে ফেলেছি। এবার বাকি রইল 2 মার্কের অঙ্ক। 4 মার্কের যে অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে করেছিলাম, বাকি 1 মার্কের অঙ্কগুলো আমরা আজকে এখনই করলাম। বাকি 2 মার্কের অঙ্কগুলো রইল। 2 মার্কের অঙ্কগুলো করছি। তোমরা 2 মার্কের 1 দাগের অঙ্কটা পড়ো। আমি দেখি। একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলে সংখ্যামান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ। সহজ আছে, কিছু না। তোমরা এইসব অঙ্ক করে নিয়েছো মানে এটা আর কিছু না। দেখো, 16 দাগের 1, কিছু নেই অঙ্কটা। কয়েকটা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে। হ্যাঁ, এরপরে বলে রাখি আমি তোমাদেরকে, যেহেতু আমি এই গোলক, আমি পারতাম তোমাদের আয়তঘন বা লম্ববৃত্তাকার চোঙ শুরু করতে। আমি চাইছি, যেহেতু তোমরা টেস্টে একদম রিসেন্টলি তোমরা নতুন ভাবে করেছো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই জন্য আগে সেটা করে তোমাদের আমার চ্যানেলে, এই ডিডিএম বা দীপক ম্যাথমেটিক্সে, যেখানে তোমাদের স্বাগত জানালাম একটু আগে, সেই চ্যানেলে কিন্তু আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। 4টা ভিডিও আছে, একটাই সূত্র বিশ্লেষণ আছে, আর 3টায় অঙ্ক করা আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। সেখানে লেখাও আছে যে পার্ট 1-এ কত দাগ থেকে কত দাগ করা আছে। আমি গোলকের ভিডিও আগামীকাল, গতকাল, সরি, গতকাল আমি আপলোড করেছি। তোমরা দেখে আসবে যদি না দেখে থাকো। এরপরে কিন্তু আমি বলে দিচ্ছি, এরপরে আমি করাবো তোমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু, যেহেতু সেটাও তোমরা সেকেন্ড সামেটিভে করেছো, আর গোলকটাও তোমরা সেকেন্ড সামেটিভের জন্য করেছো, অর্থাৎ বেশি দিন হয়নি। কিছু কিছু মনে আছে, অঙ্কগুলো করলে প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে আমরা একদম আগে তোমরা যে পরিমিতির যে দুটো অঙ্ক চ্যাপ্টার করেছিলে, লম্ব বৃত্তাকার চোঙ আর আয়তঘন, সে দুটো করিয়ে দিব। সেটাতে আমরা সে দুটো অঙ্ক আমরা একটু তাড়াতাড়ি করে দিব, যেহেতু আয়তঘনতে তোমরা জানো অনেক অনেক কটা অঙ্ক আছে। তারপর আমি ভাবছি তোমাদের কি করালে হয়, তোমাদের উম কি শুরু করব, ত্রিকোণমিতিটা এখন থাক।
পরিমিত থেকে আমি যে করাচ্ছি পরিমিত থেকে তোমরা ৪ মার্কের ২ টো অঙ্ক থাকে ৮ মার্ক। তার থেকে ২ মার্কের কিছু অঙ্ক থাকে, ১ মার্ক কিছু অঙ্ক থাকে, অর্থাৎ ১০, ১০ মানে ৮ ২ ১০, ২ ১২, ১২, ১২, ১৪ মার্ক অঙ্ক আরামে করতে পারো। আর ১৫ পেলে তোমরা যেন পাস। পরিমিতি টোটাল ভালো করে করো। তারপরে আমি তোমাদের ৫ মার্কের যে অঙ্ক থাকে, অর্থাৎ তোমাদের এই যে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, আ অংশীদারি কারবার, এই অঙ্কগুলো করিয়ে দিব। কারণ সেখানে ৫ মার্কের একটা অঙ্ক থাকে, ২ মার্কের একটা মনে হয় অঙ্ক থাকে, আর ১ মার্কের কিছু অঙ্ক থাকে। ১ মার্কেও ১-২ টা অঙ্ক থাকে। মানে ৫, ২, ৭, ২, ৯, ৯ মার্ক ধরো। এখানে ৯, এখানে ১৪। ১৪ বা ১২ ধরো। ১২ আমি কম করে ধরলাম। মানে ১২, ৯ কত হচ্ছে? ৯, ২, ১১, ২১ মার্ক। তোমরা এই দুটো মানে পাটিগণিত আর পরিমিতি যদি করো তাহলে ২১ মার্ক পাচ্ছ। বাকি দুটো আমি বাদ দিয়ে দিলাম। বাকি তোমরা উপপাদ্য তোমাদের সাজেশন করাবো কিছু। সবকটাই করবে। আশা করি যাদের অঙ্ক একটু দুর্বল লাগছে তারা উপপাদ্য একদম মুখস্থ করে ফেলবে ভালো করে। মুখস্থ করলে হবে না, বুঝে, বুঝে মুখস্থ করবে। আমি এখন তো আমি আর বোঝাতে পারব না। পরীক্ষা চলে এসছে। আমি তোমাদেরকে ওটা সাজেশন করে দিব। তার মধ্যে করলে আশা করি চলে আসবে। সম্পাদ্য আম আঁকার নিয়মগুলি দেখে বইতে আঁকা শেখাও। আমিও চেষ্টা করব যদি টাইম থাকে সম্পাদ্য করানোর। যদি উপপাদ্য সম্পাদ্য যদি করতে পারো ৫, ৫, ১০। আর এখানে তোমরা পরিমিত থেকে যদি ১৪ মার্ক টার্গেট করো তাহলে ২২ মার্ক। ২২ মার্ক তোমরা যদি পাটিগণিত থেকে ৭ মার্ক টার্গেট করো তাহলে ২৯ মার্ক। অর্থাৎ এখানেও ২৯, ৩০ মার্ক হয়ে যাচ্ছে। তারপর আমি তোমাদের উম কি বীজগণিতের, হ্যাঁ, ৩ মার্কের একটা সমাধান আছে। আ অম ক মানে একটা আ কথার অঙ্কর সমাধান আসে, একটা ডাইরেক্ট সমাধান করতে দেয়। বইতে যে ২০ টা মতো সমাধান আছে ৩ মার্কের, সেটা করিয়ে দিব। সেখান থেকেও তোমরা ৩ মতন পেতে পারো। তারপর যদি টাইম থাকে আমরা ত্রিকোণমিতি করব, বা ত্রিকোণমিতির কিছু একদম শর্টকাট করিয়ে দিব, যে সেই কটা সূত্র জানলে তোমরা কিছু অঙ্ক যদি সহজ আসে তোমরা করতে পারো, বা মডারেট কোয়েশ্চেন হলেও তোমরা করতে পারো। আগে পরিমিত তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। দেখো, আ সেইজন্য আমি আ পার ডে না হলেও ১ দিন, ২ দিন, ৩ দিন অন্তর করে ভিডিও দিচ্ছি। আর ভিডিওগুলো যেহেতু বড় হয়ে যাচ্ছে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে। কিন্তু তোমরা আ দেখো, একটু ধৈর্য সহকারে দেখো, অঙ্কগুলো করো। দেখবে তোমাদের টিউশনে বা অন্য কোথাও যদি হয়ে গিয়ে থাকে, স্কুলে তো হয়েইছে, টিউশনে যদি হয়ে থাকে তাহলে এগুলোও তোমরা রিভাইজ করো। রিভাইজ করলে কোনো ক্ষতি হবে না, এটা আমি বলতে পারি। ১৬ দাগের ১ দেখো, ১৬ দাগের ১ কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধ, অর্থাৎ নিরেট অর্ধগোলক বলে দিয়েছে মানে সেই বলেছি একটা ক্রিকেট বলকে যদি তোমরা কেটে দুভাগ করো, তার সমান দুভাগ করো, তাহলে সেটা নিরেট হচ্ছে। অর্থাৎ আম আস আমরা তাকে নিরেট অর্ধগোলক বলতে পারি। আমার এই অর্থাৎ কথাটা অনেকবার উচ্চারণ হয়ে যাচ্ছে। কেন জানি না এরকম হচ্ছে আজকে। তাহলে ব্যাসার্ধ ধরবো আমরা। নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র আমরা জানি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রও জানি। সমান করে বসিয়ে দিব, দিলে বেরিয়ে যাবে। আমি যা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ? দেখো, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল স্মল আর একক। নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র আমরা জানি, বারবার বলছি, সেই ভিডিও করেছিলাম। যদি না দেখে থাকো, যদি না জেনে থাকো, সেই ভিডিওটা আমার যে চ্যানেলের যে ২ নম্বর ভিডিও আছে, মানে একদম ফার্স্ট ভিডিও যেটা, তারপরে যেটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিও। আশা করি তোমাদের সব অঙ্ক সলিউশন হয়ে যাবে। সূত্র সারা জীবনের মতন সে মনে থাকবে যদি সেরকমভাবে তোমরা করো, বা একটা খাতায় যদি তুলে নাও চ্যাপ্টার অনুযায়ী সূত্রগুলো, অঙ্ক করতে, করতে দেখবে সকল সূত্র মনে পড়ে যাবে। আয়তনের সূত্র হয় 2/3 পাই আর কিউব ঘন একক। জানো এটা তোমরা। অর্ধগোলকের ক্ষেত্রে হয় 2/3 পাই আর কিউব ঘন একক। নিরেট অর্ধগোলকের আহ ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এটা বলেছি, সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলে একটা ব্যাপার থাকে, কিন্তু এটা ভুল হবে যদি বক্রতলের ক্ষেত্রফল লেখো। সমগ্রতলের ক্ষেত্রফল লিখতে হবে। যদি এমনি থাকে আলাদা ব্যাপার, কোনো অসুবিধা নেই। না হলে তোমরা বক্রতলের ক্ষেত্রফলটাই লিখবে। লিখবে না, সমগ্রতলের ক্ষেত্রফলটা লিখবে। যদি বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়ে থাকে তাহলে বক্রতলের ক্ষেত্রফল লিখবে। আর যেটা এইটা, আর যদি সমগ্রতল বলে থাকে তাহলে এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা। হুম। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, একটু আগে করে দেখালাম তোমাদের কি করে আসে সূত্র। 3 πr² বর্গ একক। বলেছে কি যে আয়তন আর এটা নাকি সমান, আয়তন আর এটা সমান, অর্থাৎ ক্ষেত্রফল সমান। তাহলে সব প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে বা শর্তানুসারে শর্তানুযায়ী যা লিখতে পারো। 2/3 করেছো তো? হ্যাঁ, 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কোয়ার। পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার আর কিউব কাটলে আর পড়ে থাকছে, অর্থাৎ 2r/3 সমান 3। এটা তো জানো গুণ আকারে আছে, তাহলে 2r ইকুয়াল টু 9, আর ইকুয়াল টু 9/2, আর ইকুয়াল টু 4.5। এই অঙ্ক যদি তোমরা করে দাও তাহলে 2 মার্ক তোমরা অনায়াসে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না 2 মার্ক পেতে। পরীক্ষার খাতায় কিন্তু 2 মার্কটা কম মার্ক নয়। 1-2 মার্কের জন্য একটা বাচ্চা থেকে যায়, পাস ফেল তার উপর নির্ভর করে 1-2 মার্কের উপরও। তাছাড়া একটা পার্সেন্টেজ অর্থাৎ 50%, 60%ও থেকে যায় একটা বাচ্চা, হয়তো 49.999% থেকে যায়, তার কিন্তু 50% না হয় এই 1-2 মার্কের জন্য। অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান অর্থাৎ মূল্য বোঝার চেষ্টা করো। আজকে অনেক মোটিভেশন দিয়ে ফেলছো। ষোলোর দাগের 2 এর অঙ্ক দেখো কি বলেছে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙের উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে ব্যাসার্ধ, ক্ষেত্রফল, ব্যাসার্ধ করেছে। হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো অঙ্কটা আমাকেও পড়ে একটু বুঝতে হচ্ছে, তারপর করতে হচ্ছে। একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল লেখো। ধরুন নিরেট গোলকটি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেন্টিমিটার, ক্যাপিটাল আর সেন্টিমিটার ধরলাম। তাহলে নিরেট গোলকটির ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কোয়ার। এখানে অর্ধগোলক বলেনি, কিন্তু এখানে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল যা লিখলে হবে, কারণ গোলক বলে দিয়েছে, অর্ধগোলক বলেনি। অর্থাৎ 4 পাই আর এর জায়গায় আর এম ক্যাপিটাল আর বসিয়ে দিব, সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, না একক লেখা উচিত, বাকি আমি সেন্টিমিটার স্কোয়ার বসিয়ে দিলাম এক চান্সে করার জন্য। এবং চোঙের কি কি বলে দিয়েছে, চোঙের উচ্চতা এইচ সমান 12 সেন্টিমিটার বলে দিয়েছে। চোঙের ব্যাসার্ধ একই বলেছে, কিন্তু উচ্চতা এবং ব্যাসার্ধ উভয় 12 সেন্টিমিটার। ব্যাসার্ধ বলছি ব্যাস, ক্যাপিটাল 2r। ব্যাসকে আমরা 2r এখানে লিখতে পারি, যেখানে এখানে যেহেতু এখানে ক্যাপিটাল আর ধরেছি আর ক্যাপিটাল আর লিখবো না। 2r সমান 12 সেন্টিমিটার। অতএব চোঙের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর স্মল আর ইকুয়াল টু 12/2 সমান 6 সেন্টিমিটার। তাহলে চোঙের কি বলেছে, ক্ষেত্রফল তো, চোঙের বক্রতলে ক্ষেত্রফল, সমগ্রতলে বলেনি কিন্তু, চোঙের বক্রতলে ক্ষেত্রফল বলেছে। চোঙের চোঙটা এটা, আচ্ছা চোঙ তোমরা সকলে জানো, এর বক্রতল মানে এইটা বলেছে, এটা না, এটা না। চোঙের বক্রতলের চোঙের এটা সম্ভবত বক্রতলে সমগ্রতলে ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার এইচ, বা আয়তন হয় নাকি বলতো পাই আর স্কোয়ার এইচ। আমি তো ভুলে যাচ্ছি, এটা লিখো না। হ্যাঁ, আমি যে সূত্র পড়িয়েছিলাম সেখানে দেখে নিবে দেখি চোঙের সমগ্র তলটা কি বলছে। বক্রতলের ক্ষেত্রফল সমান, আর এই মুহূর্তে মনে পড়ছে না সূত্রটা, 2 পাই আর এইচ সেন্টিমিটার স্কোয়ার। যেখানে 2 পাই থাক কেটে যাবে, আর এর মান বসিয়ে দিব 6, ইন্টু এইচ এর মান 12 বসিয়ে দিব। তাহলে শর্তানুসারে যেহেতু বলেছে সমান, যেহেতু বলেছে দুটোর আয়তন সমান, তাহলে সমান করে দিব আমরা এখানে। যেহেতু আর এর মান বের করতে হবে, আরটা এদিকে রাখবো। 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান 2 পাই, 2 ইন্টু পাই ইন্টু 6 ইন্টু 12। পাই পাই কেটে যাবে, 4, দেখো এটা 4টাকে এক চান্সে সেপাশে দিয়ে দিব, আর কাটাকাটি বেশি করবো না। 2 ইন্টু 6 ইন্টু 12 পড়ে আছে উপরে,
এখানে 4টাকে এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2 দুনে 4, 2 6 12, 6 6 36। এবারে আর হোল স্কোয়ার সমান 36 কিসের হোল স্কোয়ার হয়? 6 এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। আর ইকুয়াল টু, না এরকম করা মানে এটা আর একটু আর ইকুয়াল টু 6ই হবে, এটা করলেও একই, কোনো ভুল নয়। আর ইকুয়াল টু √36 করি। এটা এই পদ্ধতিটা অনেক সময় করিনি আমি, এই জন্য এটা এখন মানে এটা নতুন নয় কিছু, আমি মানে আজ বলতে আজকের ভিডিওতে এই √ওভার আনিনি একবার, সেই জন্য √ওভার আনলাম। সবসময় একই পদ্ধতি করতে ভালো লাগে না। আর সমান 6। এবারে দেখো প্লাস মাইনাস 6 হয়, কিন্তু প্লাসই হবে এখানে, মাইনাস হবে না, কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। অ্যান্সার ব্যাসার্ধ বলেছিল তো, ব্যাসার্ধ। গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লেখো? গোলকটি ব্যাসার্ধ আমরা আর ধরেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এর মান বের করেছি, আর সমান 6 সেন্টিমিটার। অতএব অবশ্যই লিখবে, অতএব না লিখলে পরীক্ষক অসন্তুষ্ট হলে নাম্বার কেটে নিতে পারেন। এবারে দেখো তোমরা 3 থেকে অঙ্কটা পড়ো, আর এটা ভিডিও পজ করে তুলে নাও। 3 থেকে অঙ্ক পড়ো, আর 2 3 4 5 আর 3টে অঙ্ক আছে, তাড়াতাড়ি করে দিই। 3 থেকে অঙ্কটা পড়ো দেখি। 3 থেকে অঙ্কটা পড়ো দেখি কি বলেছে। বলেছে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লেখো। অঙ্ক আগে করেছো গো তোমরা, সহজ অঙ্ক, তবে আমি করিয়ে দিচ্ছি, আমি করাচ্ছি। এরপরের অঙ্কটা একটু আছে, মানটান বের করে করতে হবে। তারপরে এটাও একটু ডিফিকাল্ট আছে, অর্থাৎ 4 আর 5-এর দাগটা সকল অঙ্কতে ভিভিআই, বাকি 4 5-এর দাগটা একটু ভিভিআই দিয়ে রাখো তো। 4-এর দাগটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তোমরা দেখো 3-এর দাগের অঙ্কটা পড়ো, আমি এলে করাচ্ছি। টানা ভিডিও হয়ে গেল, 1 ঘন্টা, কত 1 ঘন্টা 2 মিনিট 5 সেকেন্ডের টানা ভিডিও হয়ে গেল। হুম সেখান থেকে তাহলে দেখো অর্ধগোলকের ক্ষেত্রফল বলেছে একটি, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তা অর্ধগোলক যে আছে তার সমগ্রতল মানে বক্র প্লাস সমতল, সমগ্রতলের ক্ষেত্রফল। আর গোলকের বক্রতল যা সমগ্রতল তা আমরা জানি, ব্যাসার্ধের আর ব্যাসার্ধ, এটা হবে। হ্যাঁ, এবারে বক্রতলের ক্ষেত্রফল, সরি সাউন্ড হয়তো আসেনি। দেখো অর্ধগোলকের বক্র প্লাস বক্রতল প্লাস সমতল সমান সমগ্রতল, সেই জন্য সমগ্রতল বলেছি, শুধু বক্রতল নয় কিন্তু সমগ্রতল। আর গোলকের বক্রতল বলেছে, আর আমরা জানি গোলকের বক্রতল সমান গোলকের সমগ্রতল, তাই এঁকে দিলাম। দেখো তোমরা 4-এর দাগ, 16 দাগে 4 আর 16 দাগের 5টা একটু ভিভিআই মেরে দিবে, কারণ 4 আর 4টা আসছে পরীক্ষায় অনেক সময়। 5টাও দিয়ে থাকে অনেক সময় পরীক্ষায়। অঙ্কগুলো 2 মার্কের ক্ষেত্রে প্রায় দিয়ে থাকে অঙ্কগুলো, যদি গোলক থেকে দেয় তাহলে 2 মার্কের থেকে দেয় অঙ্ক। লিখো নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা আর ধরবো, আর আর এটাকে স্মল আর ধরবো। নিরেট অর্ধগোলকের ধরি লিখবে অবশ্যই, এটা দেওয়া নেই পাশে, ধরছো তুমি। ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল আর একক নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমি এখনই তোমাদের একটু আগেই যেটা বুঝালাম, 3πr², 3π আর এর জায়গায় ক্যাপিটাল আর স্কোয়ার, বর্গ একক বসিয়ে দিলাম। তাহলে আবার নিরেট গোলকের, আবার ধরি নিরেট গোলকের, নিরেট এখানে লেখা আছে বলে বারবার লিখছি না আমি, আর তোমরা লিখবে অবশ্যই। এর ব্যাসার্ধ ইকুয়াল টু স্মল আর একক, এটা ক্যাপিটাল আর ধরেছি, এটাকে স্মল আর। আর1 আর2 আর1 আর ড্যাশ যা লিখলে অসুবিধা ছিল না। গোলকের
ধরি নিরেট গোলক, অতএব নিরেট গোলকের, এখানে অতএব দিয়ে দিবে, ভালো লাগবে। নিরেট গোলকের আয়তন, সরি, ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এখানে লিখতে পারো, গোলকের ক্ষেত্রে লিখলে কোনো অসুবিধা নেই। আমরা বারবার বলেছি সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², আমরা জানি 4π, আর এর জায়গায় r² বসাবো, বর্গ একক, বর্গ একক হয়ে গেল। এবারে কি বলেছে তোমাদের, 3 দাগে অর্ধগোলক ক্ষেত্রফল সমান, দুটোরই ক্ষেত্রফল সমান বলেছে, মানে ক্ষেত্রফল আমরা দুটো বের করে নিলাম আর বললো সমান। তাহলে আমরা বলবো প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে 3πr² ইকুয়াল টু 4πr², যেহেতু বলেছে ক্ষেত্রফল দুটো সমান, পাই পাই কেটে যাবে, r² কেটে যাবে, না কি হলো, না তো, r² কেটে দিলে তো হবে না, ভুল বসিয়ে দিলাম, দেখলে এক্ষুনি ভুল বসিয়ে দিয়েছিলাম আমি, 3π স্মল আর বসিয়েছিলাম, ক্যাপিটাল আর হবে 3π, এই জন্য আলাদা ধরতে হয়, আর একই ধরে নিলে তো ভুল হয়ে যাবে, আর অঙ্ক কোনো মতেই পড়বে না। আর আলাদা ধরলেও ভালো করে এখান থেকে এখানে বসানোর জন্য বারবার দেখে করবে পরীক্ষায়, নাহলে এত বড় একটা অঙ্ক করে আসবে, মাঝখানে নেই, শূন্য লাস্টে। 3π ক্যাপিটাল আর² সমান 4π স্মল আর², পাই পাই কেটে যাবে, ক্যাপিটাল আর² বাই স্মল আর² সমান 4/3। এটা ডাইরেক্ট করা, আমি ডাইরেক্ট করে দিলাম, ডাইরেক্ট করার সময় তোমাদের অসুবিধা হতে পারে, বুঝতে অসুবিধা হয় না, কারণ আমি বলে দিব, দেখো কি করে মেলাবে। 3r², 3 ক্যাপিটাল আর², মানে দেখো কোনাকুনি গুণ করা হয়, 3 ক্যাপিটাল আর², 4 স্মল আর², 4 স্মল আর², কোনাকুনি গুণ করলে কিন্তু হচ্ছে। তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর এর যদি আমি হোল স্কোয়ার করি, তাহলে এর 4 হয় কার হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার 4 হয়, আর 3 হয় কার হোল স্কোয়ার, 3, সেরকম তোমরা একটু মাথা কাটাতে হবে এখানে, কারণ 3 তোমরা হট করে বলতে পারবে না। দেখো এটা হয় কি, √3 ইন্টু √3 সমান কি হয়, রুটের ভিতর 3 ইন্টু 3, মানে দুটো রুটের ভিতর দুটো একই সংখ্যা থাকলে গুণের আকারে একটা বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ রুট উঠে যায় 3 নয়, অর্থাৎ এটা তোমরা জানো √3 ইন্টু √3 সমান 3, তাই এখানে 3 বদলে আমি √3 লিখলাম, দিয়ে হোল স্কোয়ার করলাম, আর এটা গুণ আকারে মানে এটা স্কোয়ার আকার, দুটোই একই, এটা সমান √3 ইন্টু √3, এটা বোঝানোর জন্য করলাম। তাহলে আর ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু 2/√3, তাহলে ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইকুয়াল টু 2:√3, এইটা তোমাদের অ্যান্সার, তোমাদের অ্যান্সার। অতএব অবশ্যই লিখবে, আমি লিখছি না আর। আর দুটো অঙ্ক বাকি থাকলো, অঙ্কটা করে নাও, এটা তুলবে না, এটা আমি বোঝানোর জন্য করালাম তোমাদেরকে। 4 দাগের অঙ্ক পড়ো, আমি এটা মুছি। 4 দাগের অঙ্ক কি বলেছে, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন B হলে S³/V³ এর মান কত? অঙ্ক কিছু নেই, এরকম একটা অঙ্ক যখন আমি লম্ববৃত্তাকার শঙ্কু, হ্যাঁ শঙ্কু বা চোঙ কিছু একটা আছে, আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত শঙ্কুতে আছে, এরকম একটা অঙ্ক, এই যে SV বা অন্য কিছু দিয়ে, অন্য কিছু রাশি দিয়ে আছে অঙ্কটা, সেও একই টাইপের অঙ্ক হবে, খালি সূত্র বসাবে, অঙ্ক করবে, আর কিছু। চারের দাগ, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এই বক্রতলের ক্ষেত্রফল S, লিখিয়ে করে দিচ্ছি ভালো করে অঙ্কটা, দেখো অঙ্কটা পড়ো একটু। একটি নিরেট গোলকের বক্রতল সমগ্রতল সবই সমান, তোমরা জানো। বক্রতলের ক্ষেত্রফল সমান S, প্রশ্নে দিয়েছে, দেখো ক্ষেত্রফল S, আর নিরেট গোলকের আয়তন বলেছে, তো আয়তন দিয়েছে সমান V দিয়েছে, দেখো। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, তাহলে গোলক আয়তনের সূত্র আমরা জানি, দিয়ে সেটা বসিয়ে দেবে। দেখো আমি লিখছি, দেখো আমরা জানি নিরেট গোলকের, হ্যাঁ নিরেট দিয়েছে, তো নিরেট গোলকের
বক্রতলের ক্ষেত্রফল সমান, এখানে ধরে লিখে নিবে তো একটু উপরে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু স্মল আর একক। এটা লিখে নিবে তো একটু উপরে, তারপরে একটু নিচের দিকে লিখবে আমরা জানি করে। হ্যাঁ, যেহেতু ব্যাসার্ধ আমরা আর ধরেছি, 4 পাই আর এর জায়গায় আর স্কোয়ার বসাবো বর্গ একক। ক্ষেত্রফলের সূত্র তো আমরা এটা জানি। আবার আবার লিখবো কি, অতএব, অতএব দেখো অতএব কি হচ্ছে, ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বলেছে, এখানে বইতে ক্ষেত্রফল এস ধরেছে, অতএব আমরা লিখতে পারি কি এস সমান 4 পাই স্মল আর স্কোয়ার। আবার নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই আর এর জায়গায় আর বসাবো আর কিউব ঘন একক। দেখো আর এর জায়গায় আর বসালাম। অতএব আমাদের এখানে কি বলেছে দেখো, আয়তন কি বলেছিল, ভি বলেছিল, আয়তনের সূত্র আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে আর এর জায়গায় আর যেহেতু ধরেছি, ব্যাসার্ধ আর বসিয়ে দিয়েছি, অতএব এখানে লিখতে পারি ভি সমান 4/3 পাই আর কিউব। তাহলে শর্তানুসারে লিখবো আমরা লাস্টে, সব তথ্য পেয়ে গেছি। শর্তানুসারে কি বের করতে বলেছে, কিসের মান, এস কিউব বাই ভি কিউবের মান কত, তা লিখি। পাই এর মান না বসিয়ে, পাই এর মান না বসাতে বলেছে, বসাতে না বলেছে, মানে পাই কেটে যাবে মনে হয়। ব্র্যাকেটে লিখে দিয়েছে না, পাই থাকবে, দেখো পাই ব্র্যাকেটে লিখে দিয়েছে। আমি উত্তরটা দেখলাম বইতে, পাই এর মান দেখো না বসাতে বলেছে। এরকম ইনস্ট্রাকশন যেটা উত্তর সংকেত পাশে দেওয়া থাকবে, যেরকম তোমরা দেখবে, তোমরা হাইট এন্ড ডিস্টেন্স হয়তো টিউশনে বা অন্য কোনো জায়গায় করে নিয়েছো। হাইট এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে দেখবে, যেহেতু সেটা টেস্টের আগে পরে আমি এইসব মানে অধ্যায় ভিত্তিক করাচ্ছি, সেটা তোমরা আগে থেকে হয়তো করে নিয়েছো। সেই হাইট এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে দেখবে অনেক উত্তর সংকেত দেওয়া থাকে, বা আয়তঘনের একটা অঙ্ক আমার যা মনে পড়ছে, তাতে হয়তো উত্তর সংকেত দেওয়া আছে ১-২টো অঙ্কে। তাতে কিন্তু পাইর মান অনেক জায়গায় বা √3 মান অনেক জায়গায় লেখা আছে 1.732, মানে ইয়েতে তোমার হাইট এন্ড ডিসট্যান্সে। সেরকম এই উত্তর সংকেত পাইর মান না বসিয়ে যদি তুমি পাইর মান বসিয়ে যদি করে দাও, তাহলে যদি পরীক্ষক চান তাহলে তোমার নাম্বার কাটতে পারবে। শর্তানুসারে এস কিউব বাই ভি স্কোয়ার সমান কি বলেছে, এস কিউব জায়গায় এস এর মান বসিয়ে দিব। এস এর মান কত আমি পেয়েছি, ভি এর মান এটা পেয়েছি, এস এর মান বসিয়ে দিব 4 পাই আর স্কোয়ার এর হোল কিউব। ভি এর মান বসিয়ে দিব 4/3 পাই আর কিউবের হোল স্কোয়ার বসিয়েছি। এখান থেকে এই মানটা ক্যালকুলেশন করি, দেখো 4 কিউব মানে কত হচ্ছে, 4×4 = 16, 4 64। পাইয়ের কি হচ্ছে, পাই কিউব। আর এর কি হচ্ছে, আর হচ্ছে 3×6 হচ্ছে, 6 হচ্ছে, স্কোয়ার ছিল 3, 3×6 আর টু দি পাওয়ার 6 বাই 4 এর জায়গায় এখানে স্কোয়ার করলে কি হচ্ছে, উপর স্কোয়ার করলে কি হচ্ছে বলতো, হ্যাঁ 4×4 = 16 বাই নিচেরটাও স্কোয়ার, হোল আছে মানে নিচের উপরে দুটোই হবে। 4×4 = 16 বাই 3×3 = 9, পাইয়ের ক্ষেত্রে পাই স্কোয়ার, আর এটাকে আর কিউবের ক্ষেত্রেও আর টু দি পাওয়ার 6 হচ্ছে, মানে এখানে আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কাটছে তো। হুম, আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 বাই আর টু দি পাওয়ার 6 ছিল, কেটে যাচ্ছে। উপর নিচ পাই স্কোয়ার, পাই কিউব কাটলে উপরে একটা পাই পড়ে থাকছে। তাহলে দেখো 64 পাই, এটা ভাগ আছে, গুণের আকারে করলে 9/16 হচ্ছে, উল্টে যায়। 16 × 4 = 64, 9×4 = 36, আর পাই পড়ে আছে। পাইয়ের মান বসাতে না বলেছিল, আমরা বসাইনি, এটা অ্যান্সার। দেখে নাও, লাস্ট অঙ্ক করাবো আজকে, দিলে আজকের মতন ভিডিও শেষ করবো। এক ঘন্টা 14 মিনিটের ভিডিও হলো। আমি বারবার গিয়ে দেখছি ভিডিওটা চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে। লাস্ট অঙ্ক আজকের মতন লাস্ট অঙ্ক, এর পরে ভিডিও আবার করবো, আশা করি তোমরা তুলে নিয়েছো। আমি ভিডিও সরি 5-এর দাগের 15, 16, 5-এর দাগ কোনো অঙ্ক ছেড়ে যায়নি তো, যদি ছেড়ে গিয়ে থাকি তাহলে কমেন্ট করে বলবে। পরে ভিডিও আমি যাই আনি না কেন, আগে এই অঙ্ক করিয়ে দিব, আগে কমেন্ট করে বলবে যদি কিছু ছেড়ে গিয়ে থাকি অঙ্কগুলো।
লাস্ট অঙ্ক 5, আইটা মুছে দিলে 5 হয়ে যাবে। ভি, এটা 16 দাগ। হ্যাঁ, দেখো কি বলেছে, একটি গোলকের এই দাগ নাম্বার লিখতে আমি ভুলে যাই, সেই জন্য খালি মুছে করে ঠিক করে দিই। অনেক সময় দেখবে ভুলে ওই ফার্স্ট অঙ্ক মনে হয় সির দাগের 1-এর না 2-এর দাগ কি 15 দাগের সি এর 1-2 না কি একটা লিখতে ভুলে গেছিলাম। দেখো অঙ্কগুলো পরপর করবে, বুঝবে। দাগ নাম্বার যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিবে। বা যদি ভুল হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবে। আর যদি কোনো অঙ্ক ছেড়েও গিয়ে থাকি তাড়াহুড়োতে, তাহলে বলবে কমেন্ট করে, আমি যে চ্যাপ্টারই পড়াই না কেন আগে সেই অঙ্কটা করিয়ে দিব। আচ্ছা, দেখেন অঙ্ক পড়ো কি বলেছে। লাস্ট অঙ্ক করবো এখন, তাহলে ভিডিওটা শেষ করবো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পায়, তা লিখে। শতকরা বৃদ্ধি পাবে। দেখো, একটি গোলক ছিল, এটা একটা গোলক ছিল যার ব্যাসার্ধ আর, এই গোলকের ব্যাসার্ধ 50% আরো বৃদ্ধি করা হলো, বড় গোলক হলো। ব্যাসার্ধ, ধরো এইটা ব্যাসার্ধ ছিল, ব্যাসার্ধ এইটা হলো, মানে এই আন্ডারে এই গোলকটাও ছিল, এর আন্ডারে হবে এত বড় একটা গোলক, আরো বড় হবে। আমি বোঝালাম এমনি, এরকম তুলবে না। 50% বৃদ্ধি হলো। তাহলে দেখো, একটা তো আগে গোলক তো ছিল, তারও ক্ষেত্রফল আমরা আগে বের করি, তারপরে 50% যা বৃদ্ধি হলো তা ধরি। আমরা ধরো আর ব্যাসার্ধের একটা গোলক ছিল, সেটা এটা বৃদ্ধি হওয়ার পর এটা ক্যাপিটাল আর হলো। আর ব্যাসার্ধের একটা গোলক ছিল, সেই আর ধরবো লিখবো। আগে লিখবো যে ধরি আর ব্যাসার্ধের একটি গোলক ছিল, তার ক্ষেত্রফল 4 পাই r² মানে স্মল r²। তারপরে যেটা 50% বৃদ্ধি হলো, ব্যাসার্ধকেও 50% বৃদ্ধি করতে হবে। ব্যাসার্ধ বলেছে যেহেতু 50% ব্যাসার্ধ বৃদ্ধি করলে তো হ্যাঁ, ব্যাসার্ধকে 50% বৃদ্ধি করবো, দিয়ে ব্যাসার্ধটা গোলকের সূত্র অনুযায়ী বসিয়ে দিলে বেরিয়ে পড়বে মান। দেখো লিখো, ধরি প্রথমে নিরেট গোলকের ব্যাসার্ধ, ধরি প্রথমে নিরেট গোলকটির স্মল আর একক, স্মল আর একক। প্রথমে নিরেট গোলকটির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, বক্রতল সমগ্রতল আমি আর লিখছি না, লিখে করবে যাও, গোলক আছে যেহেতু। ক্ষেত্রফল 4 পাই, আর এর জায়গায় স্মল আর বসাবো, r² বর্গ একক। তাহলে পরে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হবে, দেখো লেখো। পরে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে সমান, দেখো ধরো ব্যাসার্ধ কত হবে, আর ছিল, সঙ্গে 50% বৃদ্ধি হবে, মানে r × 50%, r × 50% আমি লিখলাম। ধরো তোমাকে বলেছে একটা 2 ছিল, 2কে তুমি আরো 50% বাড়াবে, মানে 2 ছিল, 2কে 50% আরো বাড়াবে, মানে 2 তো থাকবে, তার প্লাস 50%, মানে এইটা ছিল, একে তুমি 50% বাড়াবে, মানে এটা প্লাস এটা ইন্টু 50% দিলে তো সেই বড়টা হবে। মানে 2 + 2 × 50%, মানে কত হচ্ছে, 2 + 2 × 50% আছে, মানে 100 বসবে নিচে, 100, 2 50, 50 কি হলো, হ্যাঁ 50 50 কেটে গেল, মানে 1 থাকলো এই পাশে, কিছু গুণের ক্ষেত্রে কিছু নেই, মানে 1, 2 + 1 = 3 হলো। আমি বোঝানোর জন্য করলাম, এই পাশে তুলবে না, ছবিটা হয়তো আঁকতে পারো। তাহলে এখানে কত হচ্ছে, r প্লাস r ইন্টু 50% মানে 50/100, 100 একক। 50 একে 50 দুনে r/2, r/2, এটাকে তোমরা লসাগু করে দিবে। লসাগু করলে 2r প্লাস r/2 সমান 2r প্লাস r সমান 3r/2। তোমরা এটা অবশ্যই জানো, লসাগু করতে জানো, তোমরা ক্লাস 10 পড়া মানে লসাগু করতে জানো। লসাগু করবে 2r প্লাস r 3r/2 হলো। এবারে তাহলে পরে গোলকটির হবে = 4πr², আমরা জানি, সরি এখানে আমরা
ক্যাপিটাল আর স্কোয়ার ধরি, ব্যাসার্ধ আমরা আলাদা ধরলাম। 4 পাই, এখানে ব্যাসার্ধ আমি ধরছি না, হ্যাঁ ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। 4 পাই আর এর জায়গায় আমরা আর এর মান বসিয়ে দিব, যেহেতু ব্যাসার্ধ বৃদ্ধি করতে। এইটা হচ্ছে 3r/2 এর হোল স্কোয়ার। দিলে কত আসছে গো? 4 পাই 3r এর হোল স্কোয়ার করলে কত আছে? 3×3 = 9 আর স্কোয়ার বাই হোল আছে মানে নিচেরটাও হবে 4, উপর নিচে হোল আছে মানে 4 কেটে যাচ্ছে, মানে 9 পাই আর স্কোয়ার। 9 পাই আর স্কোয়ার হচ্ছে। তোমরা ভাববে যে এখানে অঙ্কটা শেষ, কিন্তু এখানে শেষ নয়। অঙ্কটা দেখো কি বলেছে, যে শতকরা কত বৃদ্ধি পায়, মানে কত হলো, বাড়ার পর কত হলো সেটা বলেনি, কত বৃদ্ধি পেলো। মানে ধরো একটা ছিল, প্রথমে ছিল তোমাদের একটা দৈর্ঘ্য ছিল x1, পরে সেটা হলো x2, মানে কত বৃদ্ধি পেলো? x2 মানে যেটা বড়টা, এটা বেড়ে হয়েছে মানে এটা তো নিশ্চয়ই বড়, তাহলে বড়টা বিযুক্ত ছোটটা x1, হলো না? করতে হবে, উপরেটা আমি মুছছি, এই সাইডটা মুছে দিয়ে এই সাইডে করছি। উপরেরটা লাগবে তথ্য, তোমরা তখন আবার বুঝতে পারবে না। সেটা করছি আমি, হ্যাঁ। দেখো কি বলেছে, অতএব আগের থেকে ক্ষেত্রফলের বৃদ্ধি কত বেড়েছে, এই লেখো, অতএব আগের থেকে ক্ষেত্রফলের বৃদ্ধি সমান, বৃদ্ধি কত হয়েছে মানে যেটা বেড়েছে বিযুক্ত যেটা আগে ছিল সেটা হয়ে যাবে 9 পাই আর স্কোয়ার - 4 পাই আর স্কোয়ার। বর্গ একক লিখে দিতে পারো। 9 পাই আর স্কোয়ার থেকে 4 পাই আর স্কোয়ার বিয়োগ করলে কত হচ্ছে? 5 পাই আর স্কোয়ার। তো একই রাশি বিয়োগ হয়ে যাবে, বর্গ একক হচ্ছে। এইবারে তোমাদের কি করতে হবে বলেছে, কত ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। দেখো, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান। দেখো, যখন তোমরা শতকরা করেছিলে, তোমরা, আমার ঠিক সিলেবাসটা মনে নেই, তোমরা আশা করি তোমরা 6, 7, 8 শতকরার অঙ্ক করেছিলে। দেখো, তোমরা যখন কোনো নাম্বার পাও, ধরো পরীক্ষায় তোমরা মাধ্যমিকের মধ্যে আমি ধরলাম 70 থেকে তোমরা, এই সরি 700 মার্কের মাধ্যমিক পরীক্ষা হয়, 700 মার্ক থেকে আমি ধরলাম তোমরা 630 কেউ পেলে, বা কেউ 630 পেলে সবাই, তাহলে তুমি বলবে আমি কত পার্সেন্ট নাম্বার পেলাম, সেটা কি করে বের করবে? দেখো, তুমি 700 থেকে, তোমরা যখন স্কুলে দেয় 700 থেকে 630 পেয়েছো, এটা তো তোমার যখন হয়তো বলে অঙ্কতে কত পেলি রে, না 40 থেকে আমি 20 পেলাম, তাহলে স্যাররা কিরকম লিখে দেন? এরকম লিখে দেন না? স্যাররা এরকম লিখে দেন না? 40 থেকে সে 20 পেয়েছে, এরকম লিখে দেন না? তাহলে দেখবে সেইটাকে স্যাররা যে লিখে দিয়েছেন, সেইটাকে 100 দিয়ে গুণ করবে, দেখবে পার্সেন্টেজ পেয়ে যাবে। 100 দিয়ে গুণ, 2 2 4, 2 5 10, 2 10 20, দেখো তোমরা 50% পেয়েছো। দেখো 40 কে 50% করো, দেখো 20 হচ্ছে, পেয়েছো না? এরকম দেখো, 700 থেকে 630 পেয়েছো, 100 দিয়ে গুণ করে দিবে, দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল, 7 9 90%, অর্থাৎ তোমরা 90% পেয়েছো। এটা অবশ্যই তোমাদের শেখাতে হবে না, অনেক সময় তোমরা ভুলেও যায়, সেই জন্য আমি এই কনসেপ্টটা ধরে করিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারবে। আর তোমরা 7 8 বা 6 6 কোনো জায়গায় করেছো, পার্সেন্টেজ বসাবে, দেখবে অঙ্ক হয়ে যাবে। আমি মুছে দিচ্ছি এটা, এগুলো আর তুলবে না, এবার জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বললাম। এদিকে ভুলে গেছে কথা, দেখো বৃদ্ধি পেয়েছে তাহলে কত, আমাদের আমরা কত থেকে বৃদ্ধি পেয়েছে কত, আমরা ছিল কত, আমাদের ছিল 4 পাই আর স্কোয়ার, ছিল তো, বৃদ্ধি হয়েছে কত, মানে তোমার ধরো তুমি পেয়েছিলে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ারের পরীক্ষা, তুমি পেয়েছো 5 পাই আর স্কোয়ার, এরকম একটা ব্যাপার আর কি। আমি বোঝাচ্ছি, এটা ধরবে না, আমি বোঝানোর সুবিধার্থে বলছি। তাহলে উপরে 5 পাই আর স্কোয়ার মানে ছিল, মানে এখন বর্তমান বাই অতীত, মানে বর্তমানে হয়েছে 5 পাই আর স্কোয়ার বাই অতীত মানে ছিল অতীতে 4 পাই আর স্কোয়ার, ইন্টু 100 বসিয়ে দিবে। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, 4 25, 25 4 100 জানো, 25 5 125%। তোমরা আবার বলবে যে পার্সেন্ট আবার 125 হয় নাকি? পার্সেন্ট তো 100-তে আটকে যাওয়ার কথা, মানে 100% আমরা সর্বোচ্চ জানি, পার্সেন্ট 200%ও হয়।
তোমাদের এই ক্লাস 10 এর কোনো একটা অঙ্ক আছে, কিসে আমার ঠিক মনে পড়ছে না, তার উত্তর কিন্তু 200% হবে। ক্লাস 10 এ কোনো একটা চ্যাপ্টারে কোনো একটা অনুশীলনী একটা অঙ্ক আছে 200%, 125%। উত্তর দেখে কিন্তু ঘাবড়ে যাবে না যে আমার উত্তর ভুল হয়ে গেল না, উত্তর কিন্তু ঠিকই আছে। তুমি পরীক্ষা হলে অঙ্ক করে এসে লাস্টে যখন পৌঁছাবে ভাববে উত্তর ভুল হয়ে গেছে, কেটে দিয়ে আসবে। কিন্তু না, উত্তর তোমার ঠিক আছে 125%। অতএব লাস্ট অঙ্কটা আমি অতএব লিখে দিচ্ছি। অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? অতএব গোলকের গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় 125। যখন শতকরা লিখবে তখন পার্সেন্ট দিবে না। যখন লিখবে না যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 125% যখন দিবে তখন শতকরা দিবে না। ঠিক আছে? দিলে মানে বাক্যটা ঠিক হয়। এটাও তোমার নাম্বার কাটতেও পারে, পরীক্ষক কেটেও নিতে পারেন। প্রথম থেকে সাবধান থাকা উচিত। নাও কাটতে পারেন, কিন্তু আমি বলে দিলাম। আর হ্যাঁ, একটা অঙ্ক ধরো তোমার এই অঙ্কটা ভুল হয়েছে। ধরো তুমি এই অঙ্কটা পরীক্ষায় করতে, আশা করি কারো ভগবানের দয়ায় না হোক, কিন্তু যদি অঙ্কটা ভুল গোলকটি মুছে গেছিল একটু। যদি তোমার কোনো অঙ্ক পরীক্ষার খাতায় করতে গিয়ে ভুল হয়ে যায়, সেটা তুমি কেটে দিবে না। কারণ পরীক্ষার খাতায় তার পরের পেজে সেই অঙ্কটা একবার চেষ্টা করবে। যদি অঙ্কটা ঠিক হয়ে যায় তাহলে ঠিক, আগে যে অঙ্কটা করেছিলে সেটা কাটবে। যদি ভুল থাকে, সেটাও ভুল থাকে, তাহলে অঙ্কটা রেখে দিবে, পরের অঙ্কগুলো করবে। একদম লাস্টে মাথা ঠান্ডা করে যে অঙ্কটা ভুল হচ্ছিল সেটা করবে। প্রথম অঙ্কটা একদম কাটবে না। দুটোই ছিল, দুটোই থাক। বা একটা কেটে দিবে, যদি একই উত্তর আসে একটা কেটে দিবে, একটা থাকবে। আর কারণ অঙ্ক আমার ক্ষেত্রে হয়েছিল একটা অঙ্ক, আমার 10 এর ফার্স্ট বা সেকেন্ড সামেটিভ পরীক্ষার দিকে মনে হয়। ফার্স্ট সামেটিভ পরীক্ষা মনে হয়, ফার্স্ট সামেটিভ পরীক্ষায় আমি অঙ্কটা কেটে দিয়ে চলে এসেছিলাম। লাস্ট পর্যন্ত উত্তর বেরিয়েছিল না। এখন কিন্তু তোমাদের আর সেইরকম মানে ইয়ে নেই যে অঙ্কর ভুল হলে পুরো 0। তোমাদের এখন পাঠ হিসাবে যিনি খাতা দেখেন তার কাছে যে মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নোটিশটা দেওয়া হয় যে কিরকম ভাবে খাতা দেখবেন, তার কাছে কিন্তু নোটিশ থাকে যে তিনি এইটা লিখলে, এই সূত্র লিখে করলো, বা এটা করেছে, এই পার্ট মার্কিং। ধরো এইটার জন্য তোমরা যখন রাশিবিজ্ঞানের অঙ্ক করবে, আমি রাশিবিজ্ঞানের কথা করতে ভুলে গেছিলাম। রাশিবিজ্ঞান যদি তোমরা করো তাহলে 4, 4, 8, 2, 10 বা 10 থেকে 12 মার্ক কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। রাশিবিজ্ঞান যদি আমি টাইম থাকে তাহলে ত্রিকোণমিতির আগে আমি রাশিবিজ্ঞান করানোর চেষ্টা করব। ধরো তোমার এই পার্ট মার্কিং এর জন্য এটা 1 নাম্বার। এটা তো তোমার 2 মার্কের অঙ্ক তো। তুমি এই ব্যাসার্ধ পর্যন্ত বের করেছো, এটা 1 মার্ক। তুমি এটার জন্য এটা ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে বের করেছো, ক্ষেত্রফল বের করেছো। আ কত বৃদ্ধি হয়েছে বের করেছো। এটা হাফ মার্ক, এটা হাফ মার্ক। যদি তুমি এটা এসে এইখান থেকে যদি তোমার ভুল হয়ে থাকে, এতটা যদি তোমার ঠিক থাকে, তাহলে 1 প্লাস হাফ কিন্তু তুমি 2 থেকে কিন্তু 1.5 পেয়ে যাবে। কোনো সময় অঙ্কটা কেটে আসবে না। যদি একটা অঙ্ক আটকে যায় সেই অঙ্কটাকে আবার ঠান্ডা মাথায় আবার ডবল করে করো। যদি তখনও আবার ভুল হয় তাহলে অঙ্কটা ছেড়ে দাও। লাস্টে সব অঙ্ক করার পরে সেটা নিয়ে বসো। কারণ যদি সেইটা নিয়ে বসে যাও তাহলে লাস্টে তুমি সময় পাবে না, আর তোমার মাথাও লাস্টে কাজ করবে না যে আমি কি করব। সেইজন্য আ যদি একই উত্তর একটা অঙ্ক আটকে গিয়ে যাওয়ার পরে যদি আবার অঙ্কটা করতে গিয়ে যদি সেই জায়গায় আটকে যায় বা ভুল হয়, তাহলে একটা কাটবে, একটা রাখবে। আর যদি লাস্টে অঙ্কটা করে ফেলো, তাহলে লাস্টে অঙ্কটা যদি ঠিক বেরিয়ে যায় উত্তর, তাহলে কিন্তু অবশ্যই প্রথম যে যেটা বাকি রেখেছিলে, কেটেছিলে না, সেটা কাটবে। আর লাস্টে যদি না বেরোয় উত্তর, তাহলে কিন্তু তুমি প্রথম অঙ্কটা রাখবে। লাস্টের যেটা হয়েছে সেটা উম যদি ভুল থাকে কেটে দিবে, বা সেটাও রাখতে পারো, প্রথমটাও কাটতে পারো। যাও, অঙ্ক কিন্তু কেটে দিয়ে আসবে না। যদি না হয় লাস্টে ছেড়ে দিবে, কিন্তু অঙ্ক কেটে আসবে না। কারণ যদি তোমার 4 মার্কের অঙ্ক থাকে, যদি তোমার একটু প্রথমে 1-2 টো যদি সূত্র এরকম বসিয়ে যদি ভালো করে থাকো, তাহলে প্রথম তুমি যদি এতটা খানি হাফ খানি ঠিক থাকে, তাহলে তুমি কিন্তু 1, 1.5, 2, 2.5 পেয়ে যেতে পারো। তাহলে আজকে আমি লাস্ট এই অঙ্কটা করে শেষ করছি। আমি আম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমাদের উপকারে কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করে জানিও যদি কিরকম লেগেছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি কোনো অঙ্ক ছেড়ে গিয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। বন্ধুটা ভিডিও এই ভিডিওটা বা অন্য যে ভিডিও তোমরা দেখছো আমার চ্যানেলে যেকোনো জায়গায়, তা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তাদেরও একটু উপকার হয়। আর যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও তোমরা পেতে চাও, আর যদি তোমাদের উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা
অবশ্যই বাজিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে শেষ করলাম। পরে ভিডিও দেখা হচ্ছে যদি আমি করাই লম্ব বৃত্তাকার শঙ্কু। আশা করি করাবো। পরের ভিডিও লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আসছে। আমি এই অঙ্কটা আজকে আপলোড করব। আপলোড করে গোলকের যেরকম বিভিন্ন ঘনবস্তু যারা আমার চ্যানেল দেখেছো তারা অবশ্যই জানো যে আমি যেরকম বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যায় বাস্তব সমস্যার ক্ষেত্রে প্লেলিস্ট করে দিয়েছি। অর্থাৎ তোমাদের খুঁজতে হবে না যে কোন ভিডিও আছে, প্লেলিস্টে যাবে দেখবে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা তার টোটাল যে বইয়ের অনুশীলনী আছে, টোটাল ভিডিওর মাধ্যমে করানো আছে। গোলকের ক্ষেত্রেও আমি সেটাই করে দিব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।